আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই থাকছে গোল্ডেন এজ হোম কেয়ার সংবাদ শিরোনাম। বাংলাদেশ সীমান্তে আরও একটি ঘাঁটি বানাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। ইসরায়েলের সঙ্গে গোপন চুক্তি আরব আমিরাতের। দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির 17 বছরের কারাদণ্ড। চলে গেলেন হাদি, দেশ হারালো অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। রিফান্ড করা হচ্ছে আতিফ আসলামের কনসার্টের টাকা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে বাংলাদেশ সীমান্তের কাছে নতুন একটি ঘাঁটি স্থাপনের উদ্যোগ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী, যার লক্ষ্য হলো শিলিগুড়ি করিডোরের চারপাশে নিরাপত্তা জোরদার করা, যা চিকেন স্নেক নামেও পরিচিত। ইস্টার্ন কমান্ডের 17 মাউন্টের স্ট্রাইক কোর এই ঘাঁটি তৈরির যাবতীয় দায়িত্ব পেয়েছে। এছাড়া শিলচর ও মিজোরাম ফ্রন্টিয়ারের অধীনে থাকা 3টি ব্যাটালিয়ন এলাকায় বাংকার ভূগর্ভস্থ অস্ত্রাগার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। চলতি বছরের শুরুতে পশ্চিমবঙ্গ, বিহার এবং আসামে 3টি নতুন সেনা ঘাঁটি তৈরির কৌশলগত প্রচেষ্টার পর এই নতুন সামরিক ঘাঁটি নির্মাণের খবর এলো। প্রতিরক্ষা সূত্রে বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় কমান্ডার জিওসি লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারির সম্ভাব্য নতুন ঘাঁটির জন্য ভূখণ্ড মূল্যায়ন করতে গতকাল শুক্রবার মিজোরামের আইজলের কাছে কোয়াম্পুই পরিদর্শন করেন। এ সময় তার সাথে সিনিয়র কমান্ডারও উপস্থিত ছিলেন। এদিকে ভারতীয় কর্মকর্তারা বলছেন, নতুন ঘাঁটিটি ভারত বাংলাদেশ সীমান্তের কাছে আবির্ভূত রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় উভয় ধরনের হুমকি প্রতিরোধ বা প্রতিক্রিয়া জানাতে প্রতিরক্ষার প্রথম ধাপ হিসেবে পরিকল্পনা করা হচ্ছে। পরিকল্পনার মধ্যে রয়েছে তৃতীয় কর্পসের অধীনে একটি ব্রিগেড থেকে নেওয়া একটি সেনা ব্যাটালিয়নকে এই অঞ্চলে অগ্রণী বাহিনীর উপস্থিতি হিসেবে মোতায়েন করা। এর আগে শিলিগুড়ি করিডোর রক্ষায় বাংলাদেশ সীমান্তের পাশে 3টি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে ভারত। এর মাধ্যমে পূর্ব সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার হয়েছে বলে দাবি করছে নয়াদিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী আসাম বাংলাদেশ সীমান্তের ধুবড়ির কাছে বামুনি, বিহারের কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়ায় এই 3 নতুন ঘাঁটি তৈরি করা হয়েছে। এই পদক্ষেপ ভারতের পূর্ব সীমান্তে প্রতিরক্ষা জোরদার করার বড় পরিকল্পনার অংশ, যার লক্ষ্য সীমান্তের নজরদারি বাড়ানো, ট্যাকটিক্যাল ঘাটতি পূরণ করা এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বৃদ্ধি করা। ইসরায়েলের কুখ্যাত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমের সঙ্গে প্রায় $2.3 বিলিয়ন অস্ত্র চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত। ফরাসি গণমাধ্যম ইন্টেলিজেন্স অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে, গত মাসে অস্ত্র বিক্রির ঘোষণা দিলেও ক্রেতা দেশের নাম গোপন রেখেছিল এলবিট সিস্টেমস। তবে প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, সেই ক্রেতা দেশটি সংযুক্ত আরব আমিরাত। এলবিট সিস্টেমস ইসরায়েলের অন্যতম শীর্ষ সামরিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান। তারা উন্নত মানের ড্রোন প্রযুক্তি, বিমান ভিত্তিক সেন্সর ও প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি এলবিটের জে মিউজিক নামে অত্যাধুনিক বিমান সুরক্ষা ব্যবস্থা কিনেছে। এই প্রযুক্তি লেজার ভিত্তিক সিস্টেম ব্যবহার করে ভূমি থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের সেন্সর অকার্যকর করতে সক্ষম। চুক্তির আওতায় এসব সিস্টেম ইউএইর ভেতরে উৎপাদন করা হবে, যা একটি যৌথ প্রকল্প হিসেবে বাস্তবায়িত হবে। জানা গেছে, এরই মধ্যে ইসরায়েলি সরকারের অনুমোদন পেয়েছে চুক্তিটি। ফরাসি গণমাধ্যমটি জানিয়েছে, চুক্তিটি বাস্তবায়নের সময় ধরা হয়েছে 8 বছর। এটি ইসরায়েলের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানি চুক্তি। তবে প্রতিরক্ষা প্রযুক্তির সংবেদনশীলতার কারণে চুক্তির বহু তথ্য এখনও গোপন রাখা হয়েছে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফাম এই চুক্তির তীব্র সমালোচনা করেছে। তাদের আশঙ্কা, এ ধরনের অস্ত্র বিক্রি বেসামরিক জনগণের ক্ষতি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনে সহায়তা করতে পারে। এদিকে আমিরাতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা আফ্রিকা ও মধ্যপ্রাচ্য অঞ্চলে বিভিন্ন মিলিশিয়াকে সমর্থন দিয়ে আসছে, যারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত। এর মধ্যে সুদানের র্যাপিড সাপোর্ট ফোর্সেস অন্যতম। 2020 সালে তথাকথিত আব্রাহাম চুক্তির মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকেই ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো ইউএইতে সক্রিয়ভাবে কাজ করছে। এলবিট সিস্টেমস ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ইতোমধ্যে আবুধাবিতে তাদের প্রতিনিধি কার্যালয় খুলছে। পাশাপাশি ইউএই বিনিয়োগ করেছে ইসরায়েলি অ্যান্টি ড্রোন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান থার্ড আইতেও। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের পর ঘোষিত এক নড়বড়ে যুদ্ধবিরতির মধ্যেই এই চুক্তির খবর সামনে এলো। ওই যুদ্ধের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল ক্রমেই একঘরে হয়ে পড়েছে। তবে তারা অস্ত্র বিক্রিতে অনেক ধাপে গিয়েছে। সম্প্রতি জার্মানির কাছে $3.5 বিলিয়ন অ্যারো 3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং রোমানিয়ার কাছে $2.2 বিলিয়ন স্পাইডার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করেছে দেশটি।
পাকিস্তানের আলোচিত তোষাখানা মামলায় পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে গ্রহণ এবং বিক্রির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগে দায়ের করা মামলায় এই রায় ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে মামলার শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করেন। বর্তমানে ইমরান খান এই কারাগারে বন্দী রয়েছেন। দণ্ডবিধির বিভিন্ন ধারা অনুযায়ী ইমরান খানকে মোট 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যার মধ্যে পাকিস্তান দণ্ডবিধির 34 ও 409 ধারার অধীনে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় আরও 7 বছরের কারাদণ্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। একই মামলায় ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকেও সমপরিমাণ অর্থাৎ মোট 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি আদালত এই দম্পতিকে 1,64,00,000 টাকা জরিমানাও করেছেন। আইন অনুযায়ী এই জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাদের অতিরিক্ত মেয়াদে কারাদণ্ড ভোগ করতে হবে। তবে রায় বিচারক উল্লেখ করেছেন যে সাজা প্রদানের ক্ষেত্রে ইমরান খানের বয়স এবং বুশরা বিবির নারী হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে অপেক্ষাকৃত কম শাস্তি দেওয়া হয়েছে। গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের দুর্নীতি বিরোধী সংস্থা জাতীয় জবাবদিহি ব্যুরো এই মামলাটি দায়ের করেছিল। মামলাটির অভিযোগে বলা হয়, সৌদি যুবরাজের দেওয়া দুটি দামি অলংকার বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে দেখিয়ে তোষাখানা থেকে গ্রহণ করেছিলেন ইমরান ও তার স্ত্রী। এই রায় প্রতিক্রিয়ায় ইমরান খান ও বুশরা বিবির আইনজীবীরা জানিয়েছেন তারা এই সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ ভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি শেষ বিদায় জানালো লাখো মানুষ। কান্না, শোক আর শ্রদ্ধায় ভারী হয়ে ওঠে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও আশেপাশের এলাকা। শনিবার দুপুর 2:25 জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ইমামতি করেন শহীদ হাদি বড় ভাই আবু বকর সিদ্দিক। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ধর্ম উপদেষ্টা জামায়াতের আমির শফিকুর রহমান, বিএনপির নেতারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, সহযোদ্ধা, সর্বস্তরের মানুষ অংশ নেন। দেশের কোটি জনতাকে কাঁদিয়েই চলে গেলেন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি। ওসমান হাদি শুধু একজন নেতাই ছিলেন না, ছিলেন অন্যায় ও দেশবিরোধী আধিপত্য বিস্তারকারীদের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তরুণ প্রজন্মের মহান এই নেতার জানাজাকে কেন্দ্র করে দুপুরের আগে জনসমুদ্রে পরিণত হয় দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ। বিপুল মুসল্লির চাপে নির্ধারিত স্থানে জায়গা না পেয়ে অনেকে সড়কে কাতারবন্দী হয়ে জোহরের নামাজ আদায় করেন। ফুটপাত, খোলা মাঠ সবখানেই ছিল মানুষের ঢল। এর আগে সকাল 11:40 শহীদ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। পরে মরদেহ নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে শোক মিছিল সহ মরদেহ আনা হয় মানিক মিয়া এভিনিউ হয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। শোকাহত জনতার কণ্ঠে ভেসে ওঠে শহীদ হাদির সংগ্রাম ও ত্যাগের স্মৃতি। লাখো মানুষ উপস্থিতিতে শেষ বিদায় স্পষ্ট হয়ে ওঠে তিনি কেবল একজন নেতা নন, এটা আন্দোলনের প্রতীক। এবার ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে। চলতি বছরের 13 ডিসেম্বর পূর্বাঞ্চলের চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আতিফ আসলামের মেইন স্টেজ শো স্থগিত হওয়ার খবরে ভেঙে পড়েন হাজারো ভক্ত। তবে হতাশা আর অপেক্ষার সেই দীর্ঘ শ্বাসের মাঝে এলো আশার আলো, কেননা ঢাকার এই কনসার্টটি পুরোপুরি বাতিল হচ্ছে না। নতুন উদ্যমে ফেরার ঘোষণা দিয়ে পাকিস্তানি হার্টথ্রব গায়ক আতিফ আসলাম নিজেই জানালেন পরবর্তী সময়ে আবারও মঞ্চে ফিরছেন তিনি। পাশাপাশি স্বস্তির খবর, ফেরত দেওয়া হবে টিকিটের টাকাও। কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর একটি নতুন তারিখে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। যারা আগে থেকে টিকিট কেটে অপেক্ষায় ছিলেন তাদের জন্য বড় স্বস্তি হলো, আগের কেনা টিকিটগুলো নতুন কনসার্টের জন্য বৈধ থাকবে। গায়ক নিজেই তা পোস্টের টিকিট বহাল থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে যারা নতুন তারিখে অংশ নিতে পারবেন না বা আগ্রহী নন তাদের জন্য রিফান্ডের সুযোগ রাখা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠানের ঘোষণা অনুযায়ী আজ 21 ডিসেম্বর থেকে পরবর্তী 10 কর্মদিবসের মধ্যে রিফান্ডের আবেদন করা যাবে। খুব দ্রুত সময়ের মধ্যে একটি নির্দিষ্ট ওয়েবসাইটের লিঙ্ক প্রকাশ করা হবে, যেখানে লগ ইন করে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একবার রিফান্ড সম্পন্ন হয়ে গেলে সংশ্লিষ্ট টিকিটটি স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে। এটি আর পুনরায় ব্যবহার বা হস্তান্তর করা সম্ভব হবে না এবং পরবর্তীতে কনসার্টের নতুন তারিখ ও ভ্যান্যুর বিস্তারিত তথ্য ভক্তদের জানিয়ে দেওয়া হবে।
এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।